그래 너 요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩하고 হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আমার শর্টস দেখে অলরেডি বুঝতে পারতেছো যে আমি এখন বাংলাদেশে আছি। আর আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে বাংলাদেশে আসার আগের দিনের। প্রতিবারই দেখা যায় আমার লাগেজের ঝামেলায় পড়তে হয়, এবারও সেম। ঠিক আগের দিন চলে গেলাম অনেকগুলা লাগেজ কিনতে। কোরিয়াতে কিন্তু লাগেজ ভালোই এক্সপেন্সিভ, তো আমরা এমন একটা লাগেজ খুঁজতেছিলাম যেটা অনেক বেশি প্রাইসি হবে না, কম দামের মধ্যে যেন আমরা পেয়ে যেতে পারি। অনেক খোঁজার পর আমার হাজবেন্ড ক্যারোটে এই শপটা পায়। তারপর আমরা এখানে এসে লাগেজটা নিয়ে নেই, আর সাথে আমার কিছু জুতাও পছন্দ হয় সেটাও নিয়ে নেই। তারপর বাসায় এসে লাগেজ প্যাকিং এর কাজ শুরু করে দেই। আর এই কাজটা অনেক কষ্টের, প্রতিবারই দেখা যায় ওয়েট মিলাতে পারি না। আর লাগেজের একটা লিমিট থাকে, তোমরা জানো। আমাদের ছিল এবার 23 কেজি করে আমরা নিতে পারবো, মানে আমি 23 কেজি করে দুইটা আর আমার হাজব্যান্ড 23 কেজি করে দুইটা নিতে পারবে, আর সাথে হ্যান্ড ক্যারি। আমরা যেহেতু কোরিয়া থেকে চলে যাচ্ছি তাই তো বাসাটা ছেড়ে দিতে হবে। আর কোরিয়াতে নিয়ম হচ্ছে বাসা ছাড়ার আগে বাসাটা খুবই ভালো করে ক্লিন করে দিতে হবে, আর না হলে হচ্ছে ওদেরকে ক্লিনিং ফি দিয়ে দিতে হবে। ওরা মানে বাসার মালিক যে, তাকে ক্লিনিং ফি দিয়ে দিলে সে এটা ক্লিন করে নেবে। যেহেতু আমরা অনেক দিন ছিলাম 3.5 বছরের মতন একই বাসাতে, এই বাসাটা ক্লিন করতে অনেক বেশি কষ্ট হয়েছে। আমি তো ভেবেছিলাম আমার হাজব্যান্ডের জ্বরই এসে যাবে, এটা এত কঠিন এগুলো ক্লিন করা। আর আমি জানি তোমরা এই জিনিসটার জন্য অনেক বেশি ওয়েট করতেছো, এটা জানার জন্য যে আমি কি বাংলাদেশে পার্মানেন্টলি চলে যাচ্ছি কোরিয়া থেকে, নাকি অন্য কোনো কান্ট্রিতে যাচ্ছি, মানে পরবর্তী স্টেপটা কি। আমি রিয়েলি সরি, কিন্তু তোমাদেরকে আরেকটু বেশি ওয়েট করতে হবে। আপাতত আমি বাংলাদেশে আছি, নেক্সটে কোরিয়াতেই রিটার্ন করি না কি করি, তো এটা জানতে হলে তো আমার ভিডিওর সাথে থাকতে হবে। আর আমি অবশ্যই চেষ্টা করব আমার লাইফ আপডেট তোমাদেরকে দেওয়ার, যেহেতু আমি ব্লগ বানাই তাই আমার ডেইলি আপডেট তো আমি সবসময় শেয়ার করি। তোমরা ভিডিও দেখতে থাকলে অবশ্যই জানতে পারবা। এখানে যে প্লেসটা দেখতে পারতেছো সেটা হচ্ছে ইউনিভার্সিটির। এখানকার প্রত্যেকটা কর্নারই আমার খুবই ফেভারেট, তো আমি যাওয়ার আগের দিন সব জায়গায় ভালোভাবে যাই, ঘুরে ফিরে দেখি যে প্রত্যেকটা জায়গাতেই অনেক অনেক মেমোরিজ আছে। এখানে কিছুক্ষণ থাকার পর আমরা আবার বাসায় চলে যাই। আমাদের ল্যান্ডলর্ড আমাদেরকে একটা টাইম দিয়েছিল যে 6টার দিকে সে বাসায় আসবে, মানে আমাদের সাথে দেখা করবে যাওয়ার 아게. 괜히 와가지고 막 진짜로 영어 공부해요. 그래서 공장 다니면서 영어 공부해가지고. কোরিয়াতে ভালো ল্যান্ডলর্ড পাওয়া খুবই ডিফিকাল্ট। আমাদের ল্যান্ডলর্ডটা স্ট্রিক্ট ছিল, কিন্তু সে ভালো ছিল। তার অনেক রুলস ছিল যে এটা করা যাবে না ওটা করা যাবে না, কিন্তু সে মানুষটা খুবই ভালো ছিল। 보고 싶어. 아직도 다 버리세요? 예, 계좌번호 주시고 있습니다. এটা হচ্ছে যেদিন চলে যাব সেদিনের সকালবেলা। এই রুমটাতে আমার এত এত মেমোরিজ। আমার বিয়ের পর আমার সংসার বলতে এখানে আমি সবকিছু সুন্দর করে গুছিয়েছিলাম। আমরা লং টাইম এখানে ছিলাম, কিন্তু কোরিয়ানরা কিন্তু এক বাসাতে এত বেশি দিন থাকে না। যেহেতু এটা ল্যাবের কাছে ছিল তাই আসলে এই বাসাটাতে এত দিন থাকা আমাদের অনেকদিন ধরে ইচ্ছাও ছিল বাসাটা চেঞ্জ করার। যখন মেবি 7টার মতন বাজতেছিল, আমার হাজব্যান্ড একটা একটা করে লাগেজ নিচে এনে রেডি করে রাখতেছিল যে 8:30টার দিকে আমাদের গাড়ি আসবে, আমরা ইনচন এয়ারপোর্টের দিকে যাব। একটা জায়গায় থাকতে থাকতে ওই জায়গাটার প্রতি এতটা মায়া হয়ে যায়। আমি যখন বাংলাদেশ থেকে কোরিয়াতে আসি তখন আমার এখনও মনে আছে, প্রথম 6 মাসের মতন মনে হয় আমি একদমই থাকতে পারতাম না। আমি রাতে একদম কাঁদতে কাঁদতে উঠে যেতাম যে না আমি এখানে থাকবো না, এখানে থাকবো না। তারপরে আবার নিজেকে বুঝায় টুঝায়, যেহেতু আমার সাথে আমার হাজব্যান্ড ছিল, আমার মেন্টাল একটু সাপোর্ট হয়। আমি বুঝি না একা একা মানুষ মানে যারা পড়তে আসে তাদের জন্য যে কতটুকু ডিপ্রেসিং বিদেশে এসে পড়ালেখা করা। এখন এই দেশ থেকে আমি আমার নিজের দেশে যাচ্ছি, এখনও আমার এই দেশের প্রতি এত এত মায়া কাজ করতেছে। শনিবারে যেহেতু শুধুমাত্র একা আমার অফ ডে থাকতো, আমি এই রুমটাতে উঠে মানে আমার প্রথম খুবই অস্থির লাগতো, ভালো লাগতো না। সেখান থেকেই আসলে ইউটিউবিংটা শুরু করা, যে ইউটিউবে ভিডিওস বানানো, নিজেকে ব্যস্ত রাখা। তখন এটা করতে করতে এই জিনিসটার প্রতি ভালো লাগা কাজ করে। কোরিয়ার এই লাইফে আমি আমার মনে হয় খুবই কম সময় এত কিছু আল্লাহর রহমতে শিখেছি বলার মতন না। কিভাবে নিজেকে হ্যাপি রাখতে হয়, কিভাবে অল্প টাইমের মধ্যে বেশি কাজ করতে হয়, আরও অনেক কিছু। আবার তোমরা অনেকেই জানতে চাচ্ছ আমি যে এখন বাংলাদেশে আছি আমি ইউটিউবিংটা বন্ধ করে দিব কিনা। এটা আসলে বন্ধ করে দেওয়ার আমার কোনো ইচ্ছা নাই। আমার খুব ভালো লাগে ভিডিওস বানাতে। আমি যদি ওটা আপলোডও না করি, আমি আগে যেরকম করতাম নিজেই নিজের জন্য এরকম ছোট ছোট ভিডিওস বানিয়ে রাখতাম, এটা আমার নিজের ভালো লাগা। আর যেহেতু তোমরা আমার ভিডিওস দেখতে পছন্দ করো, তোমরা মানে আমি ভিডিওস আপলোড না করলে তোমরা বারবার জানতে চাও যে কেন আপলোড করতেছি না বা দ্রুত আপলোড করতে, তাই তোমাদের জন্য হলেও আমি ভিডিওস দিব। তোমরা আমাকে কমেন্টেও জানিও
যে তোমরা আমার ভিডিও পছন্দ করো কিনা, তাহলে আমি আরও ইন্সপায়ার্ড হব ভিডিওস বানাতে। আর বাংলাদেশে আসার পর থেকে আসলে এত ব্যস্ততা বলতে সবার সাথে দেখা করা, ঘুরতে যাওয়া, আমার বোনদের সাথে থাকা, আমার শ্বশুর বাড়িতে যাওয়া, সব মিলিয়ে আসলে তেমন একটা সময় পাওয়া যায় না যে বসে ভিডিওটা এডিট করব। এখন যখন আমি ভিডিওটা এডিট করতেছি, এখন হচ্ছে অনেক সকাল সকাল, আমার আম্মুর বাসায় আছি, আমার বোনরা ঘুমিয়ে আছে, তাই ভাবলাম যে এই সময়টা কি করব, বসে বসে ভয়েস ওভার দিয়ে দিই। যেহেতু তোমরা অনেক রিকোয়েস্ট করতেছো দ্রুত ভিডিও আপলোড করার, আমি অনেক সরি। প্রতিবারই আমার ভিডিও দিতে লেট হয়ে যায়, আমি খুবই লেজি এডিটিং করতে। এখানে যে ভিডিও ক্লিপটা দেখতে পারতেছো সেটা হচ্ছে ইনচন এয়ারপোর্টের কাছাকাছি। যেহেতু এবারের বাংলাদেশে যাওয়াটা মানে একটু আনসার্টেন আমার জন্য সবকিছু, তাই আমার জন্য খুবই একটা মিক্সড ইমোশন কাজ করতেছিল। এটা হচ্ছে ইনচনের টার্মিনাল 1। নেমেই আমাদের লাগেজগুলো আমরা এরকম বড় ট্রলিতে নিয়ে নিচ্ছি। আমাদের যাওয়ার কিছুদিন আগের থেকেই মানে প্লেনের এত অ্যাক্সিডেন্টের আমরা নিউজ দেখতেছিলাম, খুবই ভয় কাজ করতেছিল। তো আমরা আল্লাহর নাম নিয়ে আমাদের সবকিছু ঠিকঠাক করে এয়ারপোর্টের ভেতরে যাচ্ছিলাম। এয়ারপোর্টে আসলে লাগেজ যত কম হবে তত শান্তি, কিন্তু এবার যেহেতু আমাদের জিনিসপত্র একটু বেশি ছিল, আমাদের ক্যারি করতে একটু কষ্ট হতেছিল। আমরা 2টা ট্রলি নিয়ে জিনিসপত্র সব গুছিয়ে তারপরে এয়ারপোর্টের একটা কর্নারে রেখে লাগেজগুলা মেপে নিচ্ছিলাম। যদিও অলরেডি বাসার থেকে একবার মেপে আসছি, কিন্তু অনেক সময় 19-20 হয়। ফাইনালি চেক করে আমরা বোর্ডিংয়ের প্রিপারেশন নিচ্ছিলাম। ইনচন এয়ারপোর্ট দেখতে ভালোই সুন্দর, কিন্তু কোনো বাড়ি আমার এক্সপ্লোর করা হয়নি। আমার ইচ্ছা ছিল, এখানে অনেক ধরনের নাকি অ্যাক্টিভিটিস আছে এগুলো করা, কিন্তু সে সময়টাও পাইনি, এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম। একটা সুন্দর কালচারাল প্রোগ্রামও হচ্ছিল। এখানে হ্যান্ডবুক পড়া দেখে আমার হ্যান্ডবুক আবার পড়তে মন চাচ্ছিল। যতবারই হ্যান্ডবুক দেখি ততবারই পড়তে মন চায়। আমাদের ফ্লাইট ছিল ক্যাথে প্যাসিফিকের। অন্যান্য এয়ারলাইন্স থেকে আমার পার্সোনালি আমার ক্যাথে প্যাসিফিক খুবই পছন্দ। আমরা ওয়েট করতেছিলাম, একটু পরেই আমাদের বোর্ডিং গেট ওপেন হবে। আর এখন আমরা যাব হংকংয়ে। যাওয়ার আগে এভাবে বাই বাই দিচ্ছিলাম, আর তখন খেয়াল করলাম যে বাইরের থেকেও কিছু মানুষ এভাবে করে টাটা দিচ্ছে। তো এই এক্সপিরিয়েন্সটা আমার কোনো সময় হয়নি। এখন আমি এরকম দেখি নাই যে বাইরের থেকে এরকম টাটা দিতে। এটিকে প্লেনেরই কোনো রুলস না কি আল্লাহই জানে। তো আমি আমার হাজব্যান্ডকে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে ওরা কি আমাদেরকেই টাটা দিচ্ছে। তারপর ওয়েট করতেছিলাম কখন ফাইনালি টেক অফ হবে। আর প্লেনে বসলে আমার কেন যেন অনেক অস্থিরতা কাজ করে, আমার মনে হয় যে কখন প্লেন থেকে নামবো। ক্যাথে প্যাসিফিকের খাবার আমার সবসময় অনেক ভালো লাগে, আর যেহেতু মুসলিম মিল থাকে তাহলে তো খুবই শান্তিতে রিল্যাক্সলি খাওয়া যায়। আমি যতবারই প্লেন জার্নি করেছি আমি ততবারই উইন্ডো সিটই নিয়েছি। আমি মাঝে মাঝে ভাবি যে যারা মাঝখানের সিটগুলোতে বসে তারা কিভাবে সারভাইভ করে। মানে এক তো বাইরের এভাবে দেখতেও পারে না, ভেতরের মানে মাঝখানের জায়গাটা আরও বেশি কনজেস্টেড। এখন আমরা চলে আসছি হংকং এয়ারপোর্টে, আর এখানে আমার ট্রানজিট ছিল 4 ঘন্টার। হংকংয়ের থেকে থাইল্যান্ডের ট্রানজিট আমার খুবই পছন্দ। ওখানে অনেক কিছু থাকে কেনাকাটা করার। আমি যখন প্রথমবার কোরিয়াতে আসি তখন আমার ট্রানজিট ছিল থাইল্যান্ডে। যেহেতু আমাদের ট্রানজিটের লম্বা সময়, তাই আমাদের ক্ষুধা তো লাগবেই, তাই বাসার থেকে ইনস্ট্যান্ট রামেন নিয়ে এসেছিলাম। এখানে একটা ওয়াটার জোন আছে যেখানে হট ওয়াটার অ্যাভেলেবল, তাই ইজিলি রামেন বানানো যায়। ট্রানজিটের সময়টা দেখতে দেখতেই পার হয়ে যায়, আর আমরা এখন চলে যাব ঢাকাতে। নামার সাথে সাথে আমি খুবই এক্সাইটেড যে কতক্ষণে ইমিগ্রেশন পার হব আর চলে যাব বাসায়। আর এখান থেকে আমি চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। সেখান থেকে আবার চলে যাই আমার মামি শাশুড়ির বাসায়। আমার মামি শাশুড়ির মেয়ে মানে আমার ননদ, ও এত ভালো মেহেদি দিতে পারে, একদম মেহেদি আর্টিস্টদের মতন। তো আমি এভাবে হাত ভরে মেহেদি দিয়ে নেই। আমার ইচ্ছা আছে আমি একদম ব্রাইডাল মেহেদি দিব। পুরান ঢাকার আশেপাশে যদি কোনো মেহেদি আর্টিস্ট থাকে তোমাদের পরিচিত, তাহলে তোমরা নাম মেনশন করো। তারপর এখানে একদিন থাকার পরে আমি চলে আসি আমার বাসায়। আর আমি খুবই অস্থির হয়েছিলাম আম্মুকে দেখার জন্য। বাংলাদেশে আসলেই খাওয়া দাওয়া করতে করতে একদম জীবন শেষ। মানে কোরিয়াতে ধরো খুবই নিয়ম করে করে খেতাম, কিন্তু এখানে আসলে সব উল্টাপাল্টা হয়ে যায়। বাংলাদেশে আসলে এভাবেই ফেস্টিভ্যালের মতন লাগে। আর এবার তো আমার বন্ধুর বিয়ে ছিল, খুব মজা করে সবগুলো ফাংশন অ্যাটেন্ড করি। তারপর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে যখন আমি আমার গিফটসগুলো বের করি।
আমার ফ্রেন্ডস কাজিন সবাইকে কি কি গিফটস দিব এগুলো সুন্দরভাবে আলাদা করে রাখি, যেটা করতে আমার খুবই ভালো লাগে। আমি যখনই আসি সবার জন্য এরকম শীট মাস্ক নিয়ে আসি, কিছু আনি না আনি, কারণ সবার এই শীট মাস্কগুলো খুবই পছন্দ। তোমরা যদি চাও আমি বাংলাদেশের একটা ডে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবা না। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন আল্লাহ হাফিজ, বাই বাই।